যেমন মাদ্রাসায় করা হয়েছে, আমি তো বলবো এটা আমাদের ক্যাথলিক স্কুলেও করা উচিত। প্ল্যান্ড ওয়েতে জিনিসটাকে করা, এটা কোনো গাফিলতি নয়। একটা ডিম দিয়ে কত পুষ্টি একটা বাচ্চার হবে সারাদিন। এমএলএ, এমপি বা কাউন্সিলর, এরা তৃণমূলের তো সব একসাথে জড়িত। সরকার 1 লাখ চাকরি দিয়ে দেশের ভবিষ্যৎ বদলাবে না। রিসেন্টলি দুটো ইভেন্ট হলো, গার্ডেন রিচে আর এই তারাতলা। তো এরকম যে আগামী দিনে হবে না এর কোনো গ্যারেন্টি নেই। তো আমাদের যেটা নতুন সরকারের কাছে আমার আবেদন থাকবে, বা যা আমার মনে হয়, যেরমভাবে বিদেশে আমি যে বহু বছর ছিলাম এবং দেখে এসেছি, যেটা করা হয়, যে একটা বিল্ডিংয়ের একটা আরসি বুক যেরকম গাড়ির হয়, হেলথ সার্টিফিকেট অ্যান্ড আরসি বুক, ওরকম একটা ডিজিটাল বা আমাদের ড্রাইভার লাইসেন্সের মতন একটা ডিজিটাল কার্ড থাকে, যেটা থ্রু দিয়ে ওই প্রপার্টিটার যত পর্চা থেকে শুরু করে মিউটেশন, স্যাংশন প্ল্যান, যত যা থাকে সেগুলো ওটার সাথে ডিজিটালি কানেক্টেড। ঠিক আছে, এবার সিঙ্গাপুরেও দেখেছি এবং অন্যান্য জায়গাও দেখেছি যে তারা ড্রোন টেকনোলজি ইউজ করে, কারণ ড্রোন এভরি 3 মান্থস 6 মান্থসে এই ড্রোন এখন এআই দিয়ে প্রতিটা বিল্ডিংয়ের কত কনস্ট্রাকশন এবং সেইটার সাথে ম্যাচ করে ওরা বলে দিতে পারে, আইডেন্টিফাই করে, যে এইগুলো বেআইনি। কারণ এরম বাড়ি বাড়ি ঘুরে তার সম্ভব নয় এটাকে করা। এখানে টোটালি এআই আর টেকনোলজি ইউজ করতে হবে যদি আমরা আগামী দিনে এরকম কোনো বিপর্যয় থেকে বাঁচতে চাই। তো আমার সেটাই মানে কি বলবো, অনুরোধ, বা মানে যে এইটাকে অ্যাভয়েড করা আগামী দিনে, নাহলে এরকম হতেই থাকবে। বেআইনি কারণ প্রচুর করে গেছে এরা। হ্যাঁ, তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যদি বেআইনি হয়, তো সেখানে বাকিদের বিল্ডিং পড়ে যাবে আর বেআইনি হবে, এ তো খুব নর্মাল ব্যাপার। যে এই যখন গার্ডেন রিচের যে ঘটনাটি ঘটেছিল তখন একদম 13 জন মানুষের মৃত্যু হয়েছিল, এবং তৎকালীন যে বিচারপতি তিনি বলেছিলেন যে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শুধুমাত্র সরকারি বিধিনিষেধ তৈরি করে কিচ্ছু হবে না, আগে রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা সেটা দেখুন। মানে এবং এই সকল বেআইনি নির্বাচনের জন্য একমাত্র দায়ী পুরসভার যে মন্ত্রী বা পুরসভার যে কর্মী, তারা যারা স্যাংশন প্ল্যান দেয় তারা। কিন্তু মানে তাদের এই ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এরকম একটি ঘটনা ঘটেছিল গার্ডেন নিচে, তারপরেও কেন সরকার কোনো ব্যবস্থা নেয়নি? না, মানে সরকার তো ব্যবস্থা নেবে কার ওপর? তারা তো হ্যান্ড ইন গ্লাভ ওদের সাথে। এই প্রোমোটার, সিন্ডিকেট, এমএলএ, এমপি বা কাউন্সিলর, এরা তৃণমূলের তো সব একসাথে জড়িত। তো এরা তো সবার বাড়িতে পার্সেন্টেজের টাকা পৌঁছেছে। তো তারা কি ব্যবস্থা নেবে? আর পলিটিক্যাল উইল তাদের নিজেদের এগেনস্টে নিজেরা তো দেখাবে না। আজকে নতুন সরকার এসছে, সে পলিটিক্যাল উইলটা আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দুবাবু যিনি যেরমভাবে এটা পিছনে মানে বক্তব্য দিয়েছেন, আমাদের অত্যন্ত আশাবাদী যে আগামী দিনে এরকম আর রিপিটেশন হবে না, এবং ইমিডিয়েট এটার অডিট, সার্ভেলেন্স, এআই দিয়ে হোক, ড্রোন দিয়ে হোক, যাই করে হোক, এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যেখানে কত বিল্ডিং আছে। এবং খুব বড় একটা এরিয়া নয়, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এরিয়াটা করলেই হবে। বারবার আমরা দেখেছি গ্রামগঞ্জে এরকম তো খুব একটা দেখা যায় না। তো এইটুকু করা আমাদের মনে হয় সম্ভব। হয়তো ইমিডিয়েটলি না হলেও 6 মাস 1 বছরের মধ্যে এটা করে ফেলা যাবে। একটু অন্য বিষয়ে আসছি, সেটা হচ্ছে যে এই নতুন সরকার আসার পর নানা নীতি নিয়েছে, এবং তার মধ্যে একটা প্রধান নীতি দেখা যাচ্ছে যে মাদ্রাসা সহ সমস্ত স্কুলগুলোতে বন্দে মাতারাম যে গীতি, সেই গীতি গাওয়া হবে। কিন্তু সেই গীতির বিরোধিতা করছেন হচ্ছে এই সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন, মানে আইনজীবী, তিনি বলছেন যে এটি একটি অসাংবিধানিক একটি ঘটনা, এবং এর পরিপ্রেক্ষিতে তিনি সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হবেন এবং সেখানে মামলা করবেন, এই কথাটাই বলেছেন। কিভাবে বিশ্লেষণ করবেন ব্যাপারটি? দেখুন, ওনার নামটাই শুধু বিকাশ। ওনার না চিন্তা ভাবনায় কোনো বিকাশ হয়েছে লাস্ট আমি মানে এত বছর ধরে দেখেছি, না ওনার বক্তব্যের মধ্যে কোনো গভীরতা এসছে, কোনো বিকাশ এসছে। তো ওনার শুধু নামেই বিকাশ। আর এই যে কথাটা বলছে বন্দে মাতরম, তাহলে কি উনি বলতে চাইছেন বন্দে মাতরম গানটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল, যে ওটা গাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে তো ও কালকে বলবে হিস্ট্রি বইটা আনকনস্টিটিউশন, ওটাকে পড়ানো যাবে না, জিওগ্রাফি পড়ানো যাবে না।
কারণ ওটা কনস্টিটিউশনে লেখা নেই। তো যেটা এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেটা ঠিক আছে, বাট ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সবসময় কনস্টিটিউশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে দ্য লেটার অ্যান্ড আরেকটা হচ্ছে দ্য স্পিরিট। কনস্টিটিউশনে যদি নাও লেখা থাকে, আমরা আজকে আমাদের সভ্যতা, আমাদের যে কনস্টিটিউশনের যে ড্রয়িং বা আইডিয়া এভরিথিং, সেটা একটা আইডিয়াল রামরাজ্যকে ডেপিক্ট করে। সেই রামরাজ্য ডেপিকশনে মধ্যে তোমার প্রাইমারি জিনিস হচ্ছে দেশকে মাতৃকা হিসেবে তাকে প্রণাম করা, তার বন্দনা করা, এবং সেটা কোনো দিন অসাংবিধানিক হতে পারে না। যদি অসাংবিধানিক না হয়, তাহলে যে কোনো সরকারের সেই রাইট আছে সেটা এনফোর্স করা, মাদ্রাসা হোক, এবং আমি বলবো ইংলিশ মিডিয়াম স্কুল তাদেরও ছাড়া মানে উচিত নয়। তারা এই যে ক্যাথলিক স্কুলে আওয়ার ফাদার হু আর্ট ইন হেভেন বলে যে গান ফান গায়, সেগুলোর জায়গায় এইটাও শুরু করা উচিত মাদ্রাসা ছাড়াও। কারণ এই একটা বিপুল সংখ্যক মাদ্রাসাটা আমরা সবাই দেখছি, এই বিপুল সংখ্যক আজকের যারা মিডল ক্লাস, যাদের বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারা টোটালি ন্যাশনালিস্টিক ফিলিং থেকে কাট অফ। হ্যাঁ, তারা সারাক্ষণ পশ্চিমের দিকে তাকিয়ে আছে, কবে আমেরিকায় কিছু হবে কি না সেই নিয়ে তারা কনসার্ন। তাদের হেয়ার স্টাইল, জামা কাপড় কোনোটাই আমাদের দেশের সাথে তাদের মিল নেই। তো যেমন মাদ্রাসায় করা হয়েছে, আমি তো বলবো এটা আমাদের ক্যাথলিক স্কুলেও করা উচিত, এবং প্রতিটা সরকারি স্কুলে তো অবশ্যই করা উচিত। তো সব জায়গায় মিলে একই সূত্রে আমরা যাতে বাঁধা থাকি, দেশকে যেন মাতৃকা মানে মা হিসেবে তার সম্মান, তাকে গ্রহণ করি, এবং সেখানে কোনো ধর্মের বাধা থাকতে পারে না। কারণ আলটিমেট জিনিস হচ্ছে ন্যাশনালিজম, যেটার বেসিসে আমাদের বাকি যা যা পলিসি আছে, যদি আজকে বিকশিত ভারত করতে হয়, তাহলে এই ন্যাশনালিজম ইজ দ্য ফার্স্ট পিলার অন উইচ সেটা দাঁড়াবে। আমার পাশের জায়গাটাকে যদি আমি পরিষ্কার রাখতে চাই, স্বচ্ছ ভারত করতে চাই, তাহলে তো আমাকে তার প্রতি একটা ভালোবাসা রাখতে হবে সেই জায়গাটার প্রতি। আর সেই ভালোবাসাটা আজকে আসবে বাচ্চাদের, যারা আজকে স্কুল কলেজে পড়ে, তাদের মধ্যে দিয়ে এটাকে যদি না আমরা ইনকালকেট করতে পারি। প্রথমে তো আমাদের একটা দীর্ঘ ওয়েস্টার্ন এডুকেশন ব্রিটিশদের সময় থেকে, তারপরে লেফটিস্ট এডুকেশন, তারপরে তৃণমূলের তো কোনো এডুকেশন নেই, ওটা তো একটা জাস্ট আ রোগ গভর্নমেন্ট। তো সেখানে দাঁড়িয়ে আজকে যদি এই স্টেপটা বিজেপি সরকার বাংলায় নিচ্ছে, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত ইমিডিয়েটলি করে ফেলা উচিত। কোনো কারোর এই বিকাশ রঞ্জনের মতন লোকদের মানে কোনো দিনই বোধ বিকাশ হবে না। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি কথা বলেছেন, তিনি বলছেন যে এই যে এই বাংলা কি শ্যামাপ্রসাদের বাংলায়, মানে রীতিমতো প্রশ্ন করছেন, কি বলবেন? বাংলার ইতিহাস শ্যামাপ্রসাদ দিয়ে শুরু নয়, কিন্তু আজকের যে বাংলাটা আমরা পেয়েছি সেটা শ্যামাপ্রসাদের বাংলা, এবং সেটাতে কারোর কোনো ডাউট থাকা উচিত না। হ্যাঁ, বাংলার ইতিহাস আজকে চন্দ্রকেতুগড় থেকে শুরু করে 2500 বছর বিসি থেকে আছে। তো এখানে আমাদের শক্তিপীঠ থেকে আরম্ভ করে সব কিছু, এটা যেমন লেফটদের বাংলা নয়। হ্যাঁ, তাদের তো কোনো স্ট্যান্ডিংই নেই। এই 30টা বছর যদি আমরা 30টা বছর হচ্ছে গিয়ে একটা নিমিষে চলে যায় একটা বড় দেশের ইতিহাসের মধ্যে। এই 30 বছরে যদি তারা ভাবে যে তারা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে বাংলার, সেটা অত্যন্ত তাদের ভুল ধারণা। বাংলা চিরদিন ধার্মিক ছিল, চিরদিন শক্তি উপাসক ছিল, এখান থেকে চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে আমাদের বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ, স্বামীজি, অরবিন্দ, এন্ডলেস লিস্ট। এদের যে কালমিনেশন অফ দ্যাট আইডিয়া, এই মানুষের যে সব মানুষগুলো যারা আমাদের মনীষীদের যে আইডিয়ার যে এসেন্স, সেইটা শ্যামাপ্রসাদ পলিটিক্যালি এক্সিকিউট করেছে। তার আগে পলিটিক্যালি এক্সিকিউট করার প্রয়োজন হয়নি, পার্টিশনের সময় সেটা এক্সিকিউট করতে হয়েছে, এবং শ্যামাপ্রসাদ সামনে থেকে দাঁড়িয়ে লড়ে এই জিনিসটা তৈরি করেছে। তো অবভিয়াসলি এই বাংলা, আজকের বাংলাটা শ্যামাপ্রসাদের বাংলা।
যে এই যে বাংলায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেরই একটি রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে এবং সেই পরিবর্তন করে রাস্তার নাম রাখা হচ্ছে গোপাল মুখার্জির নামে, কিন্তু তারও বিরোধিতা করছেন এই সিপিআইএম এবং সেখানে বলছেন যে ইংরেজদের নামে যেই রাস্তাগুলো আছে সেই রাস্তার নাম কেন পরিবর্তন করা হচ্ছে না, এই রাস্তা হঠাৎ করে নাম পরিবর্তন কেন, এই নিয়েও তারা ঝামেলা করছেন এবং তারা বলছেন আন্দোলন করবেন, এরকম বিভিন্ন কথা উঠছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে বিশ্লেষণ করবেন? না, আমি এগ্রি করি প্রথম পার্ট, যে ইংরেজদের নামে রাস্তা রাখার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, এক্সেপ্ট ফর মেবি একজন দুজন ডেভিড হেয়ার, যারা সত্যি ভারতের জন্য ভেবেছে, ভারতের লোকেদের জন্য করার চেষ্টা করেছে। তো বাকি আমাদের কারোর কোনো রিপন স্ট্রিট এই সেই এগুলো সব বাদ, মানে এদের কোনো প্রয়োজনীয়তা নেই, আমি এগ্রি করি এটা। দ্বিতীয় কথা হচ্ছে সোহরাওয়ার্দীর নামে হয়েছে, যেটা আমি জানলাম যে এটা হয়তো আমাদের এই হোসেন সোহরাওয়ার্দী নয়, যে বাংলার এই 1946 দ্য গ্রেট বেঙ্গল কিলিংয়ের আর্কিটেক্ট, যেহেতু এই সেম টাইটেল, হ্যাঁ, যে আমাদের সেই গ্রেট ক্যালকাটা কিলিং, যেখানে হিন্দুদের দিন দুপুরে রাস্তায় হাজারে হাজারে মারা হয়েছে, সেই স্মৃতিটা যেহেতু উস্কে দেয় এই নামটা, সেই জন্য তার নামের রাস্তা চেঞ্জ করা অত্যন্ত দরকার। এবং সেখানে গোপাল মুখার্জির নামে করা হচ্ছে, সেটার মতন মানে ভালো কাজ হতে পারে না। তার কারণ গোপাল মুখার্জি সেদিনকে যদি অর্গানাইজ না করতো হিন্দু রেজিস্ট্যান্সটা, তাহলে আজকে আমরা আরেকটা নোয়াখালী হয়ে এই জায়গাটা শেষ হয়ে যেত। যে সমাজ মাধ্যমেও এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং মানুষের মুখে মুখে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে মিড ডে মিল, এবং মিড ডে মিলে কেন ইসকনের তৈরি খাবার প্রদান করা হবে সেই নিয়ে একটি আলোচনা সৃষ্টি হয়েছে। নতুন সরকার যেটা বলেছেন যে ইসকন এখন মিড ডে মিলের জন্য খাবার বানাবে, এবং সেখানে প্রশ্ন উঠছে, মানে বিরোধীরা প্রশ্ন করছে, সাধারণ মানুষ প্রশ্ন করছে যে এতদিন যে ডিম থেকে যে পুষ্টি পাওয়া যেত, তাহলে কি সেই পুষ্টি বাচ্চারা পাবে না? এই প্রশ্নটা করছে সকলেই, বিরোধীরাও এই প্রশ্নটা করছে। তাহলে মানে দেখা গেছে মিড ডে মিলের খাবার নিয়ে তো বহু চর্চা আগেও দেখা গেছে, কিন্তু এই যে ইসকনের হাতে দায়িত্ব দেওয়া হলো, তাতে তো পরিষ্কার খাবারই পাওয়া যাবে বলে আশা করা যায়, তাহলে কেন সমস্যা? কি বলবেন এই বিষয়ে? দুটো প্রশ্ন। এক হচ্ছে ডিমের যা পুষ্টি, সে তো তৃণমূলের করাপ্ট লোকজনরা খেয়েছে। বাচ্চারা যে কটা ডিম কবে পেয়েছে সেটার যদি হিসেব করা যায়, দেখা যাবে যে তাদের ডিমের পয়সা নেওয়া হয়েছে সরকারের থেকে, কিন্তু তারা সেই পুষ্টিকর খাবার পায়নি। আমরা টিভিতেও দেখেছি চালের কি অবস্থা, ডালের কি অবস্থা, জল ছাড়া কিছু ছিল না সেই ডালে। আর যদি সব পুষ্টি ডিম থেকে আসে, তাহলে কি আমাদের যারা ভেজিটেরিয়ান, মানে বেশিরভাগ তো দেশের লোকই তো ভেজিটেরিয়ান, কিছু স্টেট ছেড়ে দিয়ে, তো তারা কি অপুষ্টিতে মরে যাচ্ছে? আর সবসময় মাথায় রাখতে হবে ইসকনকে দেওয়াটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস আমি বলবো, কারণ এইখানে ইট ইজ নট আ হিন্দুয়াইজেশন। এইখানে আমাদের সবসময় শাস্ত্রে বলে আহার শুদ্ধি থেকে চিত্তশুদ্ধি। একটা ছাত্রের চিত্তশুদ্ধি হওয়া অত্যন্ত প্রয়োজন তার শিক্ষার জন্য। হ্যাঁ, তো এইখানে ইসকন, আমরা নিজেরাও বহুবার ইসকনে গিয়ে খেয়েছি, ওদের যেরকম ওদের ডাইনিং যে জায়গাটা আছে ওখানে খেয়েছি। যদি সেই কোয়ালিটি, সেই মানে সেই ধরনের খাবার পুষ্টি মানুষকে দেয়, বাচ্চাদের দেয়, আর সেই খাবারের সাথে যদি একটা সাত্ত্বিক ভাব থাকে, তাহলে এটা বাচ্চাদের পড়াশোনাতে থেকে আরম্ভ করে দেশের প্রতি ভালোবাসা, নিজের সভ্যতার প্রতি ভালোবাসা, সব একসাথে গড়ে উঠবে। আচ্ছা, এই যে মিশনারি যে স্কুলগুলো আছে, সেই স্কুলে তো মিশনারির যে ওদের ব্যবস্থা বা ওদের কায়দা কানুন শেখানো হয়, ওদের অনুযায়ী খাওয়া দাওয়া সবই ব্যবস্থা থাকে মিশনারি স্কুলগুলোতে। তাহলে এই হিন্দু স্কুল বা মুসলিম স্কুল যাই বলুন না কেন, এই আমাদের এখানকার স্কুলে যদি ইসকন খাবার প্রদান করে, তাহলে সমস্যা কোথায়? তাহলে তো মানুষ ইসকন সম্পর্কে জানবে বা ভগবান সম্পর্কে জানবে, বা যদি নাও জেনে থাকে পুষ্টিকর খাবার পাবে, পরিষ্কার খাবার পাবে, মোট কথা। তাহলে মানুষের এত সমস্যা হচ্ছে কেন? না, সমস্যা
এটা কোনো সমস্যার কারণই নয়। একটা ডিম দিয়ে কত পুষ্টি একটা বাচ্চার হবে সারাদিনে, সেটা সেটা মানে যারা এইসব নিয়ে পড়াশোনা করে তারা বেটার বলতে পারবে। বাট ডিমের পুষ্টিটা ডাল থেকেও পাওয়া যাবে, সবজি থেকে পাওয়া যাবে, যেটা আজকালকার বাচ্চারা খেতে ভুলে গেছে অলমোস্ট। হ্যাঁ, সবজি, শাক সবজি। তো এবং ইসকনের থ্রু দিয়ে যে যদি যায়, আমার ধারণা জিনিসটার মধ্যে একটা কি বলে না ওই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেই কোয়ালিটি মেনটেন হবে। যদি না হয় তখন ইসকনকে অবভিয়াসলি রিপ্লেস করতে হবে। হ্যাঁ, ইসকন মানেই যে একদম শ্রেষ্ঠ সেটা আমি বলতে চাইছি না, কিন্তু কথাটা হচ্ছে যে এটা একটা ডিসিশন, মানে ইটস আ ডিসিশন ইন দ্য রাইট ডিরেকশন, একটা ঠিক ডিরেকশনে ডিসিশনটা হয়েছে। তো আর মিশনারি স্কুলে আমার মনে হয় না এরকম মিড ডে মিল ঠিল নেই, যতটুকু আমি জানি। আমার ছেলে একটা সময় সেন্ট জেভিয়ার্সে পড়তো, তো সবাই বাড়ি থেকে টিফিন নিয়ে যায়। ওখানে টিফিন, দুটো টিফিন ব্রেক হয়, তো বাড়ি থেকে টিফিন নিয়ে যেত। তো তাদেরকে সেটা তো তার বাড়ির কালচার অনুযায়ী তারা নিয়ে যায়, ওটা ওরা এনফোর্স করে না। আর যদি এনফোর্স ওখানেও করতে হয় করা যায়, কারণ ওটা তো একটা প্রাইভেট এন্টিটি, ওখানে হয়তো ডাইরেক্টলি গভর্নমেন্ট এনফোর্স করতে পারবে না জিনিসটা। বাট গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিতে পারে বাড়িতে যে ভেজিটেরিয়ান খাবার দাবার স্কুলে পাঠানো হোক। রাজ্যে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর পদ থেকে এবং হটিয়ে দেওয়া হলো মোট কথা, এবং সেখানে দেখা যাচ্ছে যে অরূপ রায়কে তৃণমূলের যে চেয়ারপারসন করা হচ্ছে। কি বলবেন এই দলটাকে নিয়ে এই মুহূর্তে? কি বলবো, অরূপের স্বরূপ তো আমরা দেখেছি মেসি কাণ্ডে। আর মানে কি মানে আমি ভাবি যে কি মানে বলা যায় আর কি, মানে আমরা যে শুনে এসছি যে যে মানে যা বই মানে হোয়াট ইউ সো দ্যাট ইজ হোয়াট ইউ রিপ। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন একই কাজ করেছিলেন, রাজীব গান্ধীর এত প্রিয় হয়েও সব সুবিধা সুযোগ নিয়েও সে সেখান থেকে বেরিয়ে এসে নতুন দল করে কংগ্রেসটাকে ভেঙেছে। তো আজকে ঋতব্রত, তো আমার যতটুকু ধারণা যে ঋতব্রত তো সিপিএমের একটা প্লান্টেড টুল। তাকে দিয়ে আগে মার্কেট টেস্ট করিয়ে, কারণ বাকি তৃণমূলের লোকেদের ক্ষমতা ছিল না যে মমতার এগেনস্টে ডাইরেক্ট উঠে দাঁড়িয়ে তার রিভোল্ট করার। ঋতব্রত যেহেতু বাইরে থেকে আসা এবং তার অশ্লীল ভিডিওতে দেখেছি তার মানসিক রুচির পরিচয় আমরা পেয়েছি। তো এবং সিপিএম তাকে, সিপিএমেই ছিল 5 বছর আগে এসছে, তো সিপিএম তাকে ব্যবহার করেছে ওই দলটাকে ভাঙার জন্য। এক্স্যাক্টলি 21 সালে তৃণমূল বহু লোককে বিজেপির মধ্যে প্লান্ট করে বিজেপিকে হারিয়েছিল, তো মুকুল রায় থেকে আরম্ভ করে বাকি সবাই। তো এনিওয়ে আজকে সেটাই আবার তার কাছে ফিরে এলো। সিপিএম প্লান্ট করলো ঋতব্রতর মতন একটা লোককে, যার কোনো স্ট্যান্ডিং নেই, পলিটিক্যাল স্ট্যান্ডিং নেই, কোনো, আমি জানি না পার্সোনাল অ্যাচিভমেন্ট কী আছে, আমার ওনার সম্বন্ধে জানা নেই সেটা। তো সে গিয়ে এখন লিডার অফ দ্য অপোজিশন। এ তো অত্যন্ত একটা মানে কি বলবো, আমাদের ডেমোক্রেসি মানে কি বলবো, খাতরা বলবো না, আমি ডেমোক্রেসির ওপর একটা মানে সজোরে চর, যে এরম লিডার অফ দ্য অপোজিশন ঋতব্রতর মতন একটা লোক হবে যে এরম কুরুচি সম্পূর্ণ এরমভাবে যারা লোক জোগাড় করে একটা খাড়া করলো। তো এনিওয়ে, তো কামিং টু দ্য পয়েন্ট, আগামী দিনে তৃণমূল বলে কিছু থাকবে না। কোনো একটা আরেকটা একটা ওই কেজরিওয়ালের মতন মাফলার পরা কেউ হয়তো উঠবে, যে কিছু কিছু লোককে অ্যাট্রাক্ট করবে, করে তারা অপোজিশন হবে। বাট এই ইলেকশন তো এখন হয়েছে, নেক্সট 5 বছরে এরাই কোনো মতে এদের টিকে থাকার লড়াই, এদের করাপশানের মানে জেলে না যাওয়ার লড়াই। বেসিক্যালি এই 80 এই যে এতজন ঋতব্রতর সাথে আছে, বা সেন্টারেও যারা এই মানে লোকসভা বিধানসভাতেও যারা আছে, এদের তো লড়াই তো একটাই, এদের না বিজেপির এগেনস্টে লড়াই, না ডেমোক্রেসি বাঁচানোর লড়াই, না দেশের মানুষের উন্নতি করার জন্য। এদের একটাই লড়াই হচ্ছে যাতে 5 বছর আর জেলে না যেতে হয়।
কারণ প্রতিটা ফাইল খুলবে, মোদিজি বলেছে হিসাব হোগা, আর ওই হিসাবের একটাই পরিণাম যে প্রতিটা লোকের জেল যাত্রা। এবং মানে আমি তো রিকোয়েস্ট করব নতুন আমাদের শুভেন্দুদার গভর্নমেন্টকে যে ইমিডিয়েটলি আমাদের জেলের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর দরকার। এই কত লোককে তিহারে নিয়ে যাবে আসবে এইসবের দরকার নেই। আমাদের এখানে আলিপুরটাকে আর মিউজিয়াম না করে আরেকটা আমাদের অল্টারনেটিভ জেল বানানো উচিত, যেখানে আগামী দিনে এনাদেরকে সুস্থভাবে রাখা যায়। আপনি জেলের কথা বললেন, সেই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন মাথায় আছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কেস রয়েছে, ইডি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে এবং রাজ্যের বাইরেও বহু জায়গায় ওনার নামে কেস রয়েছে। এবং বর্তমানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হলো দ্রুত শুনানির চেয়ে, কারণ তিনি বিদেশে যাবেন চিকিৎসার জন্য। হঠাৎ করে বিদেশে যাওয়ার জন্য এত তড়িঘড়ি কিসের? তাহলে কি তিনি পালাতে চাইছেন দেশ ছেড়ে? পালাতে তো হবেই, কারণ তার তো আর কোনো রাস্তা নেই। শুনেছি অন্য কোথাও একটা আইল্যান্ড কিনে রেখেছে, কত লক্ষ কোটি টাকা তার স্ট্যাশড আছে বিভিন্ন দেশে। তো তার তো হোল প্ল্যানটাই এটা ছিল না। ও তো বুঝতে পারেনি যে 4 তারিখের পরে মানে 4 তারিখের রেজাল্টটা এরকম হবে। ওর ভেবেছিল যদি হারি মোটামুটি একটা ভদ্রস্থভাবে হেরে বেরিয়ে চলে যাব, কিন্তু সে সেই সুযোগটা পায়নি। তার শুধু না, তার পরিবারের বাকিদেরও পাসপোর্ট ক্যান্সেল হয়ে গেছে। তো সেখানে সে ওখানে মুভমেন্ট করতে পারছে না। এই যে দুবাইতে এত টাকা বা বিদেশে এত টাকা জমিয়ে রেখেছে, সেটাকে কোনো কাজে লাগাতে পারছে না। তো তাকে তো এখন বেরোতে হবে, বাট অবভিয়াসলি এটা আমরা জলের মতন পরিষ্কার যে এই সরকার তাকে কিছুতেই বেরোতে দেবে না। যদি সে বেরিয়ে যায় আইনের ফাঁক ফোকর দিয়ে, সেটা আমাদের জন্য অত্যন্ত খারাপ একটা জিনিস হবে। একদম শেষ একটা প্রশ্নে আসছি, সেটা হচ্ছে বর্তমান সরকার বাজেট পেশ করেছে এবং সেই বাজেটে নানা রকম ইনিশিয়েটিভ তারা নিয়েছেন, কিন্তু বর্তমানে বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে এই সরকারকে কি আর নতুন পদক্ষেপ নেওয়া উচিত বা আগামী দিনে কি করা উচিত বলে আপনি মনে করছেন? দেখো, বাংলাতে না সমস্যাটা পলিটিক্স না, বাট ডেমোগ্রাফিক্স। এই যে ডেমোগ্রাফি চেঞ্জ এত র্যাপিড রেটে হয়ে যাচ্ছে, এই হিন্দুরা আগামী 10 বছরে 10 না হোক 15-20 বছরে মাইনরিটিতে চলে যাবে। ওদের যে রিপ্লেসমেন্ট রেট, তো সেখানে আমাদের এইটাকে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করার একটা জায়গা আছে, কারণ এটার সাথে ন্যাশনাল সিকিউরিটি জড়িত, এটার সাথে আমাদের বাঙালি হওয়ার যে গর্ব, কালচার, সিভিলাইজেশনাল ইথোস সব জড়িত। কারণ মুসলিমদের সাথে আমার পার্সোনালি কোনো সমস্যা নেই, কারণ এরা নিজেদেরকে ভাবে আরবদের বংশধর। বাবরের নামে মসজিদ করছে, ভাবছে বাবর নাকি সৌদি আরেবিয়ার লোক। মানে তাদের এইটুকুও জ্ঞান নেই যে বাবর থেকে আসা, কি বলে আমাদের নামটা ভুলে গেলাম, যাই হোক মঙ্গোলিয়ার নিচে যেটা তাজিকিস্তান, ওইসব জায়গা থেকে আসা, ঠিক আছে। তো আমাদের এইটা একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের ডেমোগ্রাফিটাকে ঠিক করতে হবে, এবং তার জন্য খুব কনস্ট্রাকটিভ স্টেপস এখন থেকে নেওয়া শুরু করা উচিত। বেঙ্গলের আরেকটা জায়গা যেটা আছে, 3-4টে যেরকম ডাব্লুর ওপর কাজ হচ্ছে বলে আমি মানে জাস্ট টু অ্যাব্রিভিয়েট আমি বলছি। এক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, এক হচ্ছে ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন। এতদিন হাত পেতে লোকে টাকা নিত, আমাদের সরকার এসে এখন তারা যাতে নতুন রোজগার ক্রিয়েট করতে পারে, এবং তাতেই হবে। সরকার 1 লাখ চাকরি দিয়ে দেশের ভবিষ্যৎ বদলাবে না। যতদিন মানুষ নিজের রোজগারের ব্যবস্থা না করবে, প্রাইভেট সেক্টর স্ট্রেনথেন হবে, গভর্নমেন্ট সেই ইনফ্রাস্ট্রাকচারটা দিতে পারে, লোন ক্রেডিট থেকে আরম্ভ করে সেগুলো দিতে পারে, কিন্তু চাকরি ডাইরেক্ট দিতে পারবে না। গুজরাটে আজকে এত এন্টারপ্রেনিয়র, ওরা বাই নেচারই ওরা এন্টারপ্রেনিয়র। আমরা বাঙালিরাও ছিলাম একটা সময়, কিন্তু লাস্ট এই 50-60 বছরের দাসত্বতে আমরা একদম আমাদের এন্টারপ্রেনিয়াল যে স্পাইন যেটা থাকে
হ্যাঁ, যে উদ্যোগ নেওয়ার যে একটা শিরদাঁড়া সেটা আমরা হারিয়ে ফেলেছি। সেইটাকে গভর্নমেন্ট চেষ্টা করে বিভিন্ন স্কিম, পলিসি, সেমিনার, কনফারেন্স নিয়ে ঠিক লোকেদের একসাথে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, এবং বাংলার এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 3টে ডাব্লু, 4টে ডাব্লু হচ্ছে বাংলাকে ওয়েস্ট বেঙ্গল শব্দটা এবার বন্ধ করে বেস্ট বেঙ্গল বলা শুরু করা উচিত। হ্যাঁ, ওই বিটাকে, ডাব্লুটাকে বি এর জায়গায় দিলেই বেস্ট বেঙ্গল। তো এই বেস্ট বেঙ্গল আজকে বাকি ভারতের সাথে কানেক্টেড, সেটা একটা বড় ডিরেকশনাল চেঞ্জ, যেখানে সরকারি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সব সুযোগ সুবিধা পৌঁছচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যতবার মানে প্রথমবারই যখন তৃণমূল এসেছিল, তারা এসে লাফালাফি করে বলেছিল যে আমাদের ওপর এত লাখ কোটি টাকার 1.5-2 লাখ কোটি টাকার ধার ছেড়ে গেছে সিপিএম সরকার। তো তারা আজকে যাওয়ার সময় 8 লাখ কোটি টাকার করেছে, কিন্তু তাও এই বিজেপি সরকার গিয়ে সেন্টারের কাছে কোনো বেল আউট প্যাকেজ চায়নি। তারা এটা একটা বড় জিনিস যেটা লোকে হয়তো মিস আউট করছে, যে আমরা নিজেদের শক্তিতে আবার দাঁড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বেল আউট লাগবে না। আমরা যদি কয়েকটা বেসিক জিনিস নিজেরা ঠিক করে করতে পারি, তাহলে এই যে ট্রিকল এফেক্ট হবে না, এবং সেই ট্রিকল এফেক্টের একটা মানে ফলটা মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে আমরা গ্রো করতে পারবো। কারণ এতদিন ধরে আমাদের এই পুরো জিনিসটাকে আটকে ছিল। তো এটা হবে, এবং আগামী দিনে আমার ধারণা নেক্সট 10-15 বছরে আমরা আবার আমাদের ছেলেমেয়েরা বাংলায় ফিরবে। সেটা অতদিন লাগবে না, বাট 10-15 বছরে আবার বেঙ্গল উইল বিকাম দ্য ডেস্টিনেশন অফ চয়েস ফর ওয়ার্ক অ্যান্ড ট্যুরিজম। হ্যাঁ, প্রথমে আমরা ট্যুরিজম দিয়ে শুরু করতে পারি। ইটস আ ভেরি গুড ইন্ডাস্ট্রি। আমাদের একটা হিউজ সার্কিট আছে, ট্যুরিজম সার্কিট, যেটা টোটালি আনট্যাপড। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওখানে খুবই পুয়ার, তো সেইটা দিয়ে সরকারিভাবে ওটাকে একটা করা যায়। আমরাও আগামী দিনে একটা পার্সোনাল ক্যাপাসিটিতে আমি চেষ্টা করছি একটা ট্যুরিজম রিলেটেড কিছু করার। বাট এনিওয়ে, তো এইসব ডিরেকশনাল চেঞ্জ যেগুলো হচ্ছে, আর এছাড়া বলবো যে আমাদের কি বলে, এই পলিটিক্যাল ব্যাপারটা না এখন চেঞ্জ করে গভর্নেন্সে ফোকাসটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ পলিটিক্স এনাফ করেছে বাঙালি, সারাক্ষণ রকে ঘাটে, কফি হাউসে, হ্যাঁ, কারখানা, সব জায়গায় পলিটিক্স। যেটা ইম্পর্টেন্ট না, এই পলিটিক্যাল এই মানে পার্টিশনিজমটাকে ব্রেক করা। আজকে একটা স্কুলে ছেড়ে দাও, কলেজে পড়াশোনা হয় না, এসএফআই আর আমাদের ছাত্র পরিষদ আর এই টিএমসির এইসব করে। তো এইখানে কিছু ইনস্টিটিউশনকে না ডিপলিটিসাইজড করতে হবে। এখানে কোনো ফ্রিডম অফ এক্সপ্রেশন হতে পারে না। একটা মানুষ যখন ওয়ার্কফোর্সে যাবে, পলিটিক্সের মতন চলবে, কারণ পলিটিক্সের উদ্দেশ্য হচ্ছে ডিরেকশন দেওয়া আর সেই গভর্নেন্সটা চালানো, ফেসিলিটেট করা। সেই ফেসিলিটেট করাটা আমি মালিকের কালো হাত ভেঙে দাও এই করে চেঁচালে, যারা চেঁচাচ্ছিল এত বছর, তাদের থেকে বেরিয়ে গিয়ে কিছু ইনস্টিটিউশনকে, যেমন এডুকেশন ইনস্টিটিউশনকে টোটালি কোনো পলিটিক্স ওখানে থাকবে না। ইউনিয়ন বডি হতে পারে, কিন্তু ইউনিয়ন বডির কোনো কালার হবে না। কারণ সবাই, ওদের থিওরি ছিল সিপিএমের, ক্যাচ দেম ইয়াং অ্যান্ড ওয়াচ দেম গ্রো। প্রথমে ছোট বয়সে তাদের ধরো, মাথা মগজ ধোলাই করো, আর তাদেরকে আগামী দিনে ক্যাডার তৈরি করো। তো সেইটাতে আমরা টোটাল একটা মিডিওকার রেস হয়ে গেছে। আমরা সবচেয়ে, বাংলার আজকে খনিজ পদার্থ নয়, বাংলার সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে তার ম্যান পাওয়ার, তার ইন্টেলিজেন্স। এই ম্যান পাওয়ারের যে কর্মক্ষমতা, সেটা একটা তো আমাদের ওয়েদারের প্রবলেম আছে, সেটা কর্মক্ষমতা কমে যায়। বাট এই ওয়েদারেই, এই কেওসের মধ্যেই সবচেয়ে বেশি ইন্টেলিজেন্স তৈরি হয়।
তো সেই সবগুলোকে যাতে বুস্ট করা যায়, ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স বুস্ট করা যায়, সেই দিকে আমার মনে হয় ফোকাস করা খুব দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন হচ্ছে পিনাকি গাঙ্গুলি, রাইটার এবং রাজনৈতিক বিশেষজ্ঞ। আপনারা তার মূল্যবান যে বক্তব্য, সেই বক্তব্য শুনলেন এবং তিনি পশ্চিমবঙ্গের কিভাবে গ্রোথ করা উচিত সেই নিয়ে অনেক নানা বিশেষ কথা বললেন, সেগুলো আপনারা শুনলেন। আশা করছি সেই দিকেই পশ্চিমবঙ্গ ভবিষ্যতে এগোবে এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি।